জি আমি ভয় পাচ্ছিলাম, না যদি ভুল হয় জি জি আমার একটু ঝুলাই দিবে, ঠিক না? তো শেষে আমি এই এমন হয়েছে দোয়া দরুদ সূরা কিরাত পড়া শুরু করলাম, মানে খুব টেন্স ছিলাম। হয়তো হাসিনা না পড়লে আমাকে হয়তো আমার ওয়াইফ হয়তো দেখতে যে মানে সে আদালতের দৌড়াদৌড়ি করছে, আদালতের দর বা জেলের পাশে হাতের টিফিন ক্যারিয়ার নিয়ে দাঁড়ায় আছি, এই অবস্থা হতো। শুধু দর্শক মণ্ডলী, আমরা আজ উপস্থিত হয়েছি সারা বাংলা .net-এর পক্ষ থেকে। আমি গোলাম সামদানি, হেড অফ নিউজ সারা বাংলা .net। আমরা আজকে কথা বলবো মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেবের সাথে। উনি একজন শুধু প্রেস সচিব না, উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক, এবং ওনার তার চেয়ে আরও একটা বড় পরিচয় হলো জুলাই আন্দোলনের সময় ওনার যে ভূমিকা ছিল, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের সময় যে গণহত্যা, যে খুনি হাসিনা সরকার যে ছাত্রদের উপর নির্মমতা চালিয়েছে, সেই নির্মমতা একমাত্র আন্তর্জাতিক গণমাধ্যমের সবচেয়ে বেশি যে সাংবাদিকটি তুলে ধরেছেন বাংলাদেশ থেকে, তিনি হলেন তৎকালীন এএফপির ব্যুরো প্রধান শফিকুল আলম। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, এই যে ব্রেকিং নিউজটা সবার আগে শফিকুল আলম সাহেব, উনি এএফপিতে ছিলেন, তখন এএফপির ব্যুরো প্রধান ছিলেন, সেখানে সেই সবার আগে সেই নিউজটা ব্রেকিং করছিলেন। আমরা এখন কথা বলবো জুলাই যোদ্ধা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেবের সাথে। আমরা যেটা না বললেই নয় যে জুলাই আন্দোলনের সময় আপনি যখন বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমগুলো যখন নিউজ দিতে পারছিল না, এবং প্রত্যেকটা পত্রিকাতে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল যে এই ছাত্র হত্যা হচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে, এই ধরনের কোনো নিউজ দেখানো যাবে না, বরং উল্টারা ছাত্ররা জ্বালাও পোড়া করছে, এই ধরনের নিউজ দেখা এদের জন্য উৎসাহিত করছে। ওই অবস্থা আপনি এএফপির ব্যুরো প্রধান থাকাকালীন সময়ে আপনি বাংলাদেশের প্রকৃত অবস্থা আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরছেন, সেটা আমরা জানি। তো আমার যে প্রশ্ন সেটা হলো যে শেখ হাসিনা 5ই আগস্ট যেদিন পালিয়ে যায়, সবার আগে আপনি এটা আপনার প্রতিষ্ঠান এএফপিতে এটা ব্রেকিং করছেন। এই যে ব্রেকিং করতে পারছিলেন, এটা আসলে কিভাবে আপনি এই তথ্যটা পেয়েছিলেন? যদি দর্শক, এটা আমরা ওই একটার দিকে, এটা একটার একটু আগেই আমি একজনকে, আমরা প্রথমে খবর পাই যে উত্তরা থেকে লোক আসছেন, হ্যাঁ, প্রচুর কয়েক লক্ষ, তারপরে যাত্রাবাড়ির থেকে। তারপরে আমার মনে হলো যে এই যে একটা ভোলাটাইল সিচুয়েশন, এটা খুব হ্যাঁ, এবং আমরা দেখলাম যে আমার সামনে 4 তারিখে আমাদের সামনে, আমি তো আমার কারণ বাজার একটা বড় রকমের হত্যাযজ্ঞ হয়েছিল, যে সামনে যে এই যে ফার্ম গেটের যে রাস্তার দিকে। তো ওই জায়গায় আমরা পরের দিন দেখলাম যে কোনো ট্রুপস নাই বা পুলিশ নাই, এমন যে এটা আনইউজুয়াল একটা সাইলেন্ট একটা বিষয়। পরের দিন কি সকাল থেকেই ছিল না? সকাল থেকেই বেশি ছিল না। আচ্ছা। তো তারপরে আমি ঠিক ওই যে 1:45 বা 12:30 পরেই আমি ফোন দিই। দেওয়ার পরে আমি জিজ্ঞেস করি যে কী অবস্থা। তো বোধহয় 12:40 বা 45 উনি বললেন যে, আমার যিনি সোর্স একজন, উনি বললেন যে সে তো নাই, চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, কোথায় গেছে প্রথমবার আর বলে নাই, সেকেন্ডবার আবার বললে তখন বলে যে সে মনে করেন যে ইন্ডিয়ায় চলে গেছে। তারপরে আমি আমার বসদেরকে বলি যে সে তো পালিয়ে গেছে। এটা প্রায় বোধহয় 1টা বেজে গেছে এই সময়। বসরা আবার চিন্তা ভাবনা করলেন, কারণ একটা আপনি জানেন, আপনিও তো বোধহয় বিদেশি জার্নালিজম, জি, আমি ভয়েস অফ আমেরিকায় আছেন, সিঙ্গেল সোর্সে তো ওরা নিউজ নিতে চায় না, এবং একটা এত বড় একটা নিউজ একটা সিঙ্গেল সোর্সে কেউ নিবে, ঠিক না? ভুল হয়ে গেলে তো আমার জেল হয়ে যাবে, আমাকে বলবে, আমার প্রতিষ্ঠানের রেপুটেশন নষ্ট হবে আর আমার জেল জরিমানা হবে। তো তখন আমি আরও 1-2 জনের সাথে কথা বললাম, কথা হয়ে কনফার্ম হলাম। তাদেরকে বললাম যে এই ঘটনা, তারা বলল যে হ্যাঁ কথা সত্য, কিন্তু তারা ডিটেলস বলে না। আগের প্রথমজনই আমাকে ডিটেলস বললেন যে তাদের কাছে এসএসএফের কাছে ইনফরমেশন এসছে যে যাত্রাবাড়ি থেকে 3.5 লক্ষর মতো লোক রওনা দিয়েছে, আর থেকে 5 লক্ষ, উত্তরার থেকে 5 লক্ষ লোক রওনা দিয়েছে। এবং এটা শুনেই শেখ হাসিনা আসলে চাচ্ছিল যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে, কিন্তু ওরা দেখলো যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে মানে বিটিভি টিপ এসেও পড়েছিল এই জন্য গণভবনে আসলেও, কিন্তু ওই একটা টিভি মানে ওইখানে আমি দেখছি যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আপনার প্রিপারেশনই লাগে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো। তো ওই যে তারা যে সব প্রিপারেশন নিবে ওই সময়টা ছিল না, তখন তাকে বলা হয়েছে যে না আপনি এটা দিতে পারবেন না, আমাদের যেতে হবে। তো প্রথমে তারা মোটরকেট নিয়ে
এয়ারপোর্টের দিকে জাহাঙ্গীর গেট দিয়ে ভিতর আপনি জানেন একটা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে কুর্মিটোলা এয়ারবেস দিয়ে ভিতরে এয়ারপোর্টে যাওয়ার একটা রাস্তা আছে, ওইটা যাওয়ার কথা ছিল। কিন্তু ওই দিক থেকে যাওয়ার পথে যখন তারা ইয়েতে আসে, এই জন্য বাংলাদেশ চায়না মৈত্রী সেন্টারে, সেইখানে মানে এই আগারগাঁওয়ে তাদের ইয়ে হলো যে ওই যে উত্তরার থেকে যে লোকগুলো আসতেছে তারা ইয়েতে এসে পড়েছে, উত্তরা এয়ারপোর্টের কাছাকাছি। তো তা অনুযায়ী এয়ারপোর্টে যাওয়াটা সেফ হবে না, তো তারা এই জন্য জার্নি শর্ট করে এই পুরনো এয়ারপোর্টে চলে গেছে। ওইখানে এয়ারফোর্সের হেলিকপ্টার ছিল, ওইটা নিয়ে চলে গেছে। ওইটার পরে যেটা হয়েছে যে অনেকক্ষণ ধরে আর কি যেন কেউ দিচ্ছে না, আমি দিচ্ছি, এবং আমাকে কোট করতেছে বাংলাদেশের সমস্ত লোকাল পত্রিকাগুলো। আমি ভয় পাচ্ছিলাম, কেননা যদি ভুল হয় আমার তো ঝুলায় দিবে, ঠিক না? তো শেষে আমি এই এমন হয়েছে দোয়া দরুদ সূরা কিরাত পড়া শুরু করলাম, মানে খুব টেন্স ছিলাম। ঠিক 12টার দিকে একটা টিভিতে স্ক্রল দিল যে 12টা না একটা না 2টার দিকে, সরি ঠিক 2টার দিকে একটা টিভিতে একটা স্ক্রল আসলো যে আমাদের যে আর্মি চিফ উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তখন আমি বুঝলাম যে সে আসলেই চলে গেছে। জুন থেকে যখন আন্দোলন আস্তে আস্তে শুরু হয়, আগস্টের 5 তারিখে চূড়ান্ত পরিণতি হয়। তা আপনি যে এই আন্দোলনের যে ইয়াগুলো প্রকৃত তত্ত্বগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরছেন, তখন তো তৎকালীন সরকার এটা জানতো। তো এই যে ওই যে জুলাই যে গণ অভ্যুত্থানের যে অগ্নিগর্ভের সময়টুকু, আপনি কি কখনো কোনো হুমকি দামকি বা এরকম কোনো পেয়েছেন কিনা, বা আপনি কখনো এটা ইনডাইরেক্ট ভাবে পেয়েছি বেশ কিছু। আমার প্রথম কথা হচ্ছে যে আমরা 18 তারিখে যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায়, আমাদের একমাত্র যারা প্রতিষ্ঠান, একমাত্র আমাদের ইন্টারনেট ছিল। আমরা ইন্টারনেট ভিসাটের মাধ্যমে পেয়ে গেছিলাম। পাওয়া গেলে যেটা হয়েছে যে এটা হলো সাংবাদিক মহলে চাওয়ার হয়ে গেল যে আমাদের ইন্টারনেট আছে, এবং অনেকে আয়েশা বললেন যে আমাদের দিতে। আমি সবাই জন্য এটা ওপেন, আমিও জানি আমাদের অনেক পরিচিত ভাইয়ের আপনার অফিসে গিয়ে তার ইন্টারনেট ব্যবহার করে কেউ ইন্টারনেট ছাড়া হয় কি, আপনি নিউজ হয়তো বা ফোনে আপনি 2G ব্যবহার করে আপনি ফোনে পাঠাতে পারবেন, কিন্তু ইন্টারনেট ছাড়া আপনি তো ছবি পাঠাতে পারবেন না, ভিডিও পাঠাতে, ভিডিও তো সম্ভবই না। তো সেই জন্য সবাই এসে আমার এখানে নিউজ, ভিডিও, তারপরে কি যেন ফটো সবই পাঠাচ্ছেন। তো ওইটার কারণে আমরা যেটা হয়েছে যে ওইটা জানাজানি হয়ে গেছে। জানাজানি হয়ে গেলে তখন এটা ওই যে আরাফাত আপনি জানেন, সে আমাদের কয়েকজন সাংবাদিক বিদেশি BBC ওয়ার্ল্ড সার্ভিসে এক সাংবাদিকরে আমার ব্যাপারে বলছেন যে আমরা তাকে দেখতেছি। তারপরে আল জাজিরার তানভীর চৌধুরীর কাছে বলছেন আমার কথা। তারপরে ফয়সাল মাহমুদ ছিলেন আল জাজিরার এবং নিক্কে এশিয়ায় কাজ করতেন, তাকে বলছেন। রেদওয়ান আহমেদ আছেন, উনিও ছিলেন হলো গার্ডিয়ানে, তাদেরকে বলছেন যে আমরা দেখবো ওকে। এটা ফয়সাল মাহমুদ, তারপর ওই দিক দিয়ে আরাফাত, আর ওই দিক দিয়ে হচ্ছে হাসান মাহমুদ, এরা দুজনই এটা বলছেন। আর পরবর্তীতে আমি শুনছি যে সাঈদ খান, যাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে টর্চার করার সময় জিজ্ঞেস করছে আমার সাথে তার কি সম্পর্ক। হ্যাঁ, এটা ওরা জানতে চাইছে। যাক, হয়তো হাসিনা না পড়লে আমাকে হয়তো আমার ওয়াইফ হয়তো দেখতে যে মানে সে আদালতের দৌড়াদৌড়ি করছে, আদালতের দরবার জেলের পাশে হাতের টিফিন ক্যারিয়ার নিয়ে দাঁড়ায় আছে, এই অবস্থা হতো। ধন্যবাদ মাননীয় প্রেস সচিব, ধন্যবাদ আপনাকে সারা বাংলাতে সময় দেওয়ার জন্য।